আসিফ তার বাইক ঠেলতে ঠেলতে সামনের দিকে এগোতে শুরু করলো। ঠিক তখনই আশেপাশে প্রচন্ড গতিতে ঝড় বয়ে যেতে লাগলো। গাছপালাগুলো অনেক জোরে জোরে দুলছিল এবং আকাশ মেঘ করে গর্জন করছিল। কিন্তু কিছুক্ষণ আগেই তো সবকিছু ঠিকঠাক ছিল, কোনো মেঘের গর্জন শুনতে পেলাম না। হঠাৎ করেই এত মেঘ, এত বৃষ্টি। আর তাছাড়া এই সময় তো বৃষ্টি হবার কথা না, এ তো কালবৈশাখী ঝড়ের মতো ঝড় উঠে এসেছে। আসিফ কোনো মতো বাইকটাকে ঠেলে সামনের দিকে এগিয়ে গেল। ততক্ষণে ঝড় বৃষ্টি প্রবল আকারে শুরু হয়ে গিয়েছে। আসিফ দেখতে পেল তার থেকে প্রায় 100 মিটার দূরের সামনে একটা বড় বাড়ি। এরকম জায়গায় এরকম একটা বাড়ি পাবে আসিফ কখনোই ভাবেনি। সে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে গেল। তার বাইকটাকে সামনে রেখে সে বড় বাড়ির গেটের কাছে রেখে সে ভেতরে প্রবেশ করলো। ভেতরে গিয়ে সে বারান্দায় বসেছিল। তবুও ঝড়ের যে প্রকোপ তাতে সে ঝাঁটে ভিজে যাচ্ছিল, কারণ প্রচন্ড পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছিল। আসিফ মনে মনে ভাবলো সে কি ঘরের ভিতরে যাবে, একটু জিজ্ঞেস করে দেখবে যে আজকে রাতটা এখানে থাকা যাবে কিনা, কারণ তার বাইক নষ্ট হয়ে গিয়েছে। আর এই ঝড় বৃষ্টির রাত ঝড় থামবে বলে তার মনে হচ্ছে না। সে চিন্তা করলো ঝড় থামুক তারপর চলে যাব, তবে অনেকটা পথ হেঁটে যেতে হবে, যেতে যেতে 2-3 ঘন্টা লাগতেও পারে। কিন্তু কি করব, আরেকজনের বাসায় তো এরকম হুট করে আর ওঠাও যায় না। আসিফ প্রায় 2 ঘন্টা যাবত বারান্দায় বসেছিল। তখন ঝড় আরো বাড়তে লাগলো, সে আরো বেশি ভিজে যেতে লাগলো। আসিফ ভাবলো এরকম যদি ভিজতে থাকি তাহলে নির্ঘাত জ্বরে পড়বো, আর আগামীকাল থেকে আর কাজে যাওয়া হবে না। তার চেয়ে বরং এই দরজায় একটু টোকা দেই, ইমরানকে জিজ্ঞেস করি যে আজকে রাতটা কোনোভাবে নিচে ফ্লোরে ঘুমানো যাবে কিনা, কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি। আসিফ গিয়ে দরজা টোকা দিতে লাগলো। প্রচন্ড জোরে দরজা টোকা পড়ছিল, ভেতর থেকে কেউ আসছিল না। আসিফ মনে মনে ভাবলো এত রাত্রেবেলা তারা জেগে থাকবে কেন, তারা তো নিশ্চয়ই ঘুমিয়ে পড়বে, তাই না? সেটা মনে করে আসিফ আবার আগের জায়গায় এসে বসবে। ঠিক তখনই একজন দরজা খুলল। যে লোকটা দরজা খুলল সেই লোকের মুখে ঘোমটা দেওয়া, লম্বায় বেশ খানিকটা বড়, এবং তার হাতে একটা হারিকেন। হারিকেনের আলোয় তার চোখটা দেখা যাচ্ছে, আর অন্য চোখটা কাপড় দিয়ে ঢাকা। তাকে দেখে আসিফ প্রথমে কিছুটা ভয় পেয়ে গেল এবং বলল, এইখানে কি চাই? আসিফ বলল, আমি একটু বিপদে পড়েছি। এই ঝড় বৃষ্টির রাতে আমার বাইকটা নষ্ট হয়ে গিয়েছে। যদি কিছু মনে না করেন তাহলে আপনাদের বাড়িতে কি আমি রাতটুকু থাকতে পারি? যদি অনুমতি দেন তাহলে আমার জন্য অনেক ভালো হয়, আমি অনেকক্ষণ ধরে ভিজছি। লোকটা তখন আসিফের দিকে তাকিয়ে বলল, ভেতরে চলে আসুন। আসিফ বলল, আপনার শুকরিয়া জনাব, অনেক অনেক শুকরিয়া। তাই বলে আসিফ ভেতরে চলে গেল। লোকটা তাকে একটা গামছা এনে দিলেন এবং ঠিক তার মাপের পরনের একটা কাপড় তাকে এনে দিল কিছুক্ষণ বাদে। আসিফ একটু অবাক হলো, কারণ এই ঘরটা স্বাভাবিক এই আজকালকার দিনের ঘরের মতো নয়, একটু ভিন্ন রকমের ঘর। এবং এই ঘরের মধ্যে খুবই অদ্ভুত ধরনের পেন্টিং টানানো, খুবই অদ্ভুত ধরনের ইন্টেরিয়ার ডিজাইন, এবং এখানে কোনো রঙের কাজও নেই। আসিফ যেহেতু রং মিস্ত্রি, সেহেতু তার এইসব বিষয়ে পারদর্শিতা বেশি থাকার কথা। কিন্তু আসিফ এসব বিষয়গুলো কিছুই দেখতে পাচ্ছে না। খুবই অদ্ভুত ধরনের বাড়ি। এই জীবনে আসিফ অনেক বাড়ি দেখেছে, কিন্তু এরকম বাড়ি এই প্রথমবার দেখছে। আশেপাশে লোকজন ঘোরাফেরা করছে, কিন্তু সেসব লোকজনের সবার মুখে ঘোমটা দেওয়া এবং তাদের চোখগুলো লাল টকটক করছে। আসিফ দেখে প্রথম প্রথম ভয় পেয়ে গিয়েছিল। সে বসলো। কিছুক্ষণ পরে তাকে একটা গরম পানীয় খেতে দেওয়া হলো। এ কি ধরনের পানি আসিফ বুঝতে পারছে না, কারণ জিনিসটা চাও ছিল না, কফিও ছিল না, কোনো শরবতও ছিল না, খুবই অদ্ভুত গরম পানি। আসিফ সেটাকে খেয়ে নিল। আসিফ ভাবছে যে তাদেরকে বলবে যে এখনই চলে যাই, ঝড় নিশ্চয়ই থেমে গিয়েছে। কিন্তু আসিফ বাড়ির দিকে তাকিয়ে দেখলো তখনও প্রচন্ড পরিমাণে ঝড় হচ্ছে। কিছুক্ষণ পর ওপরতলা থেকে একটা মেয়ে আসিফের দিকে এগিয়ে আসতে লাগলো। মেয়েটাকে দেখতে অসম্ভব রকমের সুন্দর, এবং এত সুন্দর মেয়ে মানুষ আসিফ এর আগে কখনো দেখেছে কিনা জানে না। আসিফ মেয়েটাকে দেখে একটু অবাক হলো এবং তার দিকে ফেলফেল করে তাকিয়ে থাকতে লাগলো। মেয়েটা আসিফের দিকে এগিয়ে আসলো এবং বলল, আপনি কাপড়টা পরে নিন, সবকিছুর আয়োজন করা হয়ে গিয়েছে, একটু পরেই আমাদের বিয়ে হবে। আসিফ কথাটা শুনে ভীষণ ভয় পেয়ে গেল এবং তার গলার পানি শুকিয়ে আসলো। আসিফ বলল, বিয়ে মানে?
আমি বুঝতে পারছি না। তখন ওই মেয়েটা বললো কি যে আস্তে আস্তে সব বুঝতে পারবেন, আপনি যান, কাপড়টাকে পরে আসুন। দুজন লোক এসে আমাকে ধরে নিয়ে গেল এবং তারা তাকে পাঞ্জাবি এবং ওই জায়গার যে কাপড় আছে সে কাপড়টা পরিয়ে দিল। খুবই অদ্ভুত দেখতে এক ধরনের লেবাস আসিফকে পরানো হলো। আসিফ দেখে অবাক হচ্ছে, সে স্বপ্ন দেখছে না তো। সে কোনো কথা বলছে না। কিছুক্ষণ বাদে যে মেয়েটা তার সাথে দেখা করতে এসেছিল সেই মেয়েটা খুব সুন্দর করে সেজে তার পাশে এসে বসে পড়ল এবং আসিফের হাতটা ধরে বসলো। আসিফ তখন কিছু বলতে পারছিল না। আসিফের সামনে কিছু লোক বসেছিল, সেই লোকগুলো আসিফকে বলতে লাগলো, এই জিনিসগুলো পাঠ করো। আসিফ সেগুলো পাঠ করতে লাগলো। কিছুক্ষণ পর আসিফ সেই লোকগুলোকে বলল, এখানে কি হচ্ছে আর আমাকে এরকম ভাবে সাজানো কেন হয়েছে? লোকগুলো তখন বলল, এই মেয়েটার সাথে তোমার বিবাহ হচ্ছে এবং আজকে থেকে তুমি এখানেই থাকবে, এই মেয়েটার সাথে, এই হাভেলিতে। আসিফ জিনিসটা শুনে রেগে যায় এবং খানিকটা ভয়ও পেয়ে যায়, কারণ লোকগুলোর কণ্ঠস্বর ছিল অদ্ভুত এবং তাদের চেহারাগুলো দেখা যাচ্ছিল না। তারা আসিফকে এগুলো বলার পরে যখন আসিফ রেগে যায় তখন তারা বলে কি যে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই, তোমাকে এখানেই থাকতে হবে, এর সাথে থাকতে হবে, তুমি কোথাও যেতে পারবে না। আসিফ তখন সেখান থেকে উঠে পাগড়ি এবং সেই জামাটা খুলে গেটের দিকে যেতে শুরু করে। আসিফ দেখে সেই ঘরের কোনো গেটই নেই। যেদিক দিয়ে সে প্রবেশ করেছিল সে প্রবেশ দ্বারও বন্ধ, বাহিরের কিছুই দেখা যাচ্ছে না। সে যখন বাহিরের দিকে জানালা দিয়ে নজর করলো তখন দেখলো বাহিরে সেই রাস্তাঘাট আর কিছুই নেই, আশেপাশে কোনো কিছুই নেই। আসিফ বুঝতে পারছে না তার সাথে কি ঘটছে। সে কি স্বপ্ন দেখছে নাকি এটা তার বাস্তবতা? সে নিজের গায়ে একটা চিমটি কাটলো, কিন্তু বুঝতে পারলো জিনিসটা স্বপ্ন নয়, এটা সত্যি। তারপর তাদের বিবাহ কার্য সম্পন্ন হলো। আসিফকে কিছু অদ্ভুত ধরনের খাবার খেতে দেওয়া হলো। এক প্রকার জোর করেই তাকে খাওয়ানো হলো এবং কিছু সুস্বাদু মিষ্টি আসিফের সামনে এনে দেওয়া হলো। আসিফ সেগুলো খেলো। কি আর করার, আসিফের ক্ষুধাও লেগেছিল। সে কিছু বুঝতে পারছে না যে আসলে তার সাথে কি ঘটনা ঘটছে। আসিফকে এবং সেই মেয়েটাকে, মানে হচ্ছে যাকে আসিফ একটু আগে বিয়ে করেছে, তাকে একটা রুমের মধ্যে পাঠানো হলো। সেই রুমটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আসিফকে সেই রুমের মধ্যে নিয়ে বিছানার মধ্যে বসানো হলো এবং সেই মেয়েটা বলতে লাগলো, আজকে থেকে তুমি আমার সাথেই থাকবে এবং আমি তোমাকে পছন্দ করে এখানে নিয়ে এসেছি, আমি তোমাকে বিয়ে করেছি এবং তুমি আমার স্বামী। আজকে থেকে এখান থেকে কোনো কোথাও বের হতে পারবে না। আসিফ বলল কি যে না না, আমাকে এখান থেকে যেতেই হবে। আর আপনারা আমাকে এইভাবে আটকে রেখেছেন কেন? আপনারা কারা? আপনারা বলুন। আপনাদের সবাইকে কিন্তু আমি পুলিশে দিয়ে দেব। আপনারা জানেন না পুলিশের কি ক্ষমতা। আমাকে অপহরণ করেছেন। তখন সেই মেয়েটা বলল, পুলিশ? সে আবার কি জিনিস? আমাদের এখানে পুলিশের কোনো ভ্যালু নেই, আমরাই সবকিছু, আমরা যা চাই সেটাই হয়। তুমি কি জানো আমরা কারা? আসিফ বলল কি যে আমার জানার দরকার নেই, আপনি আমাকে এখান থেকে যেতে দিন, না হলে কিন্তু খুবই খারাপ হবে। আসিফ এই কথা বলার পরে মেয়েটা তার কাছে এগিয়ে আসলো এবং মেয়েটা তার ঠোঁটে একটা চুম্বন এঁকে দিল। তার ঠোঁটে ঠোঁট রেখে একটা চুমু খেলো। আসিফ তখন বাকরুদ্ধ হয়ে গেল, কারণ মেয়েটার ঠোঁট অনেক মিষ্ট ছিল এবং অনেক মোলায়েম ছিল। আসিফ কেমন যেন একটু একটু করে ঠান্ডা হয়ে যাচ্ছিল এবং মেয়েটা তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল এবং যা হবার সেগুলো তাদের মধ্যে ঘটে গেল। আসিফ প্রথমবারের মতো এত শান্তি পেল, আর মেয়েটার শরীর এত বেশি নরম ছিল যে সেই সাথে তার গা দিয়ে একটা অন্যরকম সুগন্ধ বের হচ্ছিল। আসিফ নিজেকে আর সামলে রাখতে পারেনি। যেহেতু সে বিয়ে করেছে, সে চিন্তা করেই তার কি হয়ে গেল সে নিজেও বুঝতে পারল না। পরের দিন যখন আসিফের ঘুম ভাঙল, সে লক্ষ্য করলো সে অনেক উঁচু একটা ইমারতের একটা ঘরের মধ্যে শুয়ে আছে এবং তার পাশে সেই মেয়েটার জামা কাপড় পরে আছে এবং সেই মেয়েটা উলঙ্গ অবস্থায় তার পাশে শুয়ে আছে। আসিফ সাথে সাথেই উঠে বসলো এবং কাপড় পরে নিল। আসিফ বুঝতে পারলো যে গত রাত্রেবেলা মেয়েটার সাথে সে কি করেছে। কিছুক্ষণ বাদে মেয়েটা উঠলো, উঠে বলল কি যে তাড়াতাড়ি মুখ হাত দিয়ে খাবার খেতে এসো, তোমার জন্য খাবার তৈরি করা হচ্ছে। আমি বললাম কি যে আমি বাড়িতে যাব, আমার বাড়িতে বাবা মা আছে, আমি যদি বাড়িতে না যাই তাহলে আমার বাবা মা না খেতে পেয়ে মরবে। কারণ হচ্ছে আমার ঘরের ইনকাম সোর্স একমাত্র আমি। আমার বাবার প্যারালাইসিস, সে কাজ করতে পারে না। তখন সেই মেয়েটা আমাকে বলল কি যে তোমার ওইসব বিষয় নিয়ে চিন্তা করতে হবে না, তোমার বাবা মার দেখভাল আমরা করব,
সে তো তুমি ভেবো না। আসিফ তখন বাইরের দিকে তাকালো এবং বলল, এ কোন জায়গা? আর এত বড় উঁচু ইমারত তো এর আগে আমি কখনো দেখিনি। মেয়েটা তখন বলল কি যে, তুমি কোথায় আছো সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তোমাকে এত কিছু চিন্তা করতে হবে না। তুমি শুধু আমার সাথে থাকবে এবং আমাকে ভালোবাসবে, তবেই তুমি সবকিছু পাবে। আর যদি এর বিপরীতটা করেছো তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। আসিফ কিছুদিন সেখানে এরকম ভাবেই থাকতে লাগলো। প্রত্যেকদিন সকালবেলা উঠত ঘুম থেকে, খাওয়া দাওয়া শেষ করে আশেপাশে একটু হাঁটাহাঁটি করত এবং রাত হলে সেই মেয়েটা তার কাছে আসতো। আসার পরে তারা শারীরিক সম্পর্ক করত। আসিফের শুধুমাত্র এই একটু জিনিসই ভালো লাগতো, আর কোনো কিছুই তার কাছে ভালো লাগতো না, কারণ এখানে কেউই তার মতো নয়। পরবর্তীতে আসিফ বিষয়টা জানতে পারে যে সে পরিস্থানে আছে, মানে হচ্ছে যেখানে পরী এবং জিনেরা বসবাস করে। কিছুদিন পরে সেই বিষয়টা বুঝতে পারে এবং সে যে একটা পরীর খপ্পরে পড়েছে সেটাও সে বুঝতে পারে। পরীটা তাকে কখনোই এখান থেকে যেতে দেবে না, সারা জীবন তাকে এখানে কয়েদি হয়ে থাকতে হবে এবং তার গোলামি করে যেতে হবে। সে যে এখান থেকে বের হতে পারবে না সে সেটা আলবাদ বুঝতে পেরেছে। সেজন্য সে আর এখন কিছু বলে না। এরকম করেই সে হাসি খুশি ভাবে সেখানে থাকতে শুরু করে, সবার সাথে মিশতে শুরু করে। সময় কেটে যেতে থাকে। প্রায় 3 বছর সেখানে সে কাটিয়ে ফেলে। এর মাঝে হঠাৎ করে আসিফ একদিন শুনতে পারে যে তার যে স্ত্রী আছে, মানে যে পরী স্ত্রী আছে, সেই পরী স্ত্রী গর্ভবতী এবং পরবর্তীতে সেই সন্তান ভূমিষ্ঠও হয় এবং আসিফের একটা সন্তান হয়। আসিফ বিলিভ করতে পারছিল না যে তার একটা সন্তান হয়েছে, আর আসিফ এটাও বুঝতে পারছিল না যে একটা পরীর সাথে সঙ্গমের ফলে সন্তান কিভাবে হলো। তার স্পার্ম এই পরীটার দেহের মধ্যে গিয়ে দুজনের সংমিশ্রণে একটা সন্তানের জন্ম হয়েছে এবং সেই সন্তানটা দেখতে খুবই অদ্ভুত, খুবই অন্যরকম। তার চোখগুলো আসিফের মতো, হাত পাগুলো আসিফের মতো এবং অন্যান্য সব জিনিসগুলো তার মায়ের মতো। মেয়েটা আসিফের সাথেই সবসময় থাকে, ছোটবেলা থেকেই তার সাথেই থাকতো, মায়ের কাছে খুব একটা থাকতো না। বড় হবার পরে আসিফ শুধুমাত্র তার মেয়ের জন্যই সেখানে বেঁচে ছিল। সেখানে আস্তে আস্তে তার প্রায় 6টা বছর একটু একটু করে কেটে যায়। এই 6 বছরে আসিফের সাথে অনেক কিছু ঘটেছে এবং আসিফ এখান থেকে পালাবার অনেক চেষ্টা করেছে, কিন্তু সে এখান থেকে কিভাবে পালাবে? যেদিন থেকে তার মেয়ে সন্তান হয়েছে এবং তার সন্তানটা একটু বড় হয়েছে, সেদিন থেকেই সে এইখান থেকে পালানোর প্ল্যানটা ক্যান্সেল করে এবং ভাবে এখান থেকে সে কখনোই যাবে না, সে সবসময় এখানেই থাকবে, কারণ তার মেয়েকে সে প্রচন্ড পরিমাণ ভালোবাসে এবং তার মেয়েকেই সে চায়। সে তার মেয়ের জন্য সেখানে রয়েছে এবং আস্তে আস্তে সেখানে সে বসবাস করতে থাকে। বেশ কয়েক বছর মাঝখানে কেটে যায়। সে অনেক কিছু দেখে ফেলে, অনেক কিছু সেখানেই বুঝতে পারে, কিন্তু সে তার বাড়িতে যাওয়ার আশা একদমই ছেড়ে দিয়েছিল, কারণ এখান থেকে বাড়িতে ফিরে যাওয়া কখনোই সম্ভব নয়। আর যদি ফিরে যেতেও হয় তাহলে তার মেয়েকে নিয়ে সে সাথে করে যাবে, তাছাড়া সে এখান থেকে কখনোই ফিরে যাবে না। এরপর হঠাৎ করে একদিন আসিফ দেখতে পেল সেই ঘরের দরজা খোলা, যে ঘর দিয়ে সে প্রবেশ করেছিল, এবং সে তখন তার মেয়ের সাথে খেলা করছিল। আসিফ বুঝতে পারল যে এই সুযোগ, ঈশ্বর তাকে একটা সুযোগ দিয়েছে। আসিফ এখানে এসেছে প্রায় 10 বছর কেটে গিয়েছে। সে তার মেয়ের সাথে খেলা করছিল, তখনই দেখতে পেল সে ঘরের দরজাটা খোলা এবং দূর থেকে সেই বৃষ্টির রাত দেখা যাচ্ছে। আসিফ কোনো চিন্তা না করে তার মেয়ের হাত ধরে সেই ঘরের বাইরে বেরিয়ে আসলো এবং বাইরে বেরিয়ে এসে সে লক্ষ্য করলো তখনও সেখানে বৃষ্টি হচ্ছে। আসিফ তার বাইকের কাছে এসে বাইকে একটা স্টার্ট দিতেই বাইকটা স্টার্ট হয়ে গেল। আসিফ কিছু বুঝতে পারছে না, সে কি এতক্ষণ কোনো কিছু স্বপ্ন দেখেছে? তার জীবনের 10টা বছর সে কি স্বপ্ন দেখলো? তাহলে জীবনের 10টা বছর কেটে গিয়েছে তার মাঝখানে, তাহলে এই বাইকটা এখন এখানে কিভাবে? এটা তো খুবই রহস্যজনক। আসিফ তার সন্তানকে বাইকের সামনে বসিয়ে সেই বৃষ্টির রাতে মোটরসাইকেল টেনে বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পরে তার বাবা তাকে বলল কি যে, কি রে এত দেরি করলি কেন? আর বৃষ্টিতে ভিজে তোর এই কি অবস্থা? আসিফ বুঝতে পারছে না, সে ভীষণ অবাক হচ্ছে, বলছে কি বলছো বাবা? আমি 10 বছর পরে এখানে আসছি, তুমি বুঝতে পারছো না? আসিফের বাবা তখন বলল কি যে, এই তো সকালবেলায় গেলি আর এখন আসছিস, এখন বাজে কটা জানিস? রাত্রের 1টা বাজে। আর এই মেয়েটাকে সাথে করে কোত্থেকে নিয়ে এসেছিস? নিশ্চয়ই রাস্তাঘাটে কোথাও বসেছিল, ভিজছিল, সাথে করে নিয়ে এসেছিস। অনেক সুন্দর মেয়ে তো, রাস্তাঘাটে এরকম মেয়েকে ফেলে রাখে কে? তখন আসিফের মা ঘর থেকে বেরিয়ে আসলো এবং বলল, ইয়া আল্লাহ, কি সুন্দর মেয়ে! এত সুন্দর মেয়েকে কেউ রাস্তাঘাটে ফেলে রাখে? কে জানে এর বাবা মাকে?
আসিফ সবকিছু দেখে ভীষণ অবাক হচ্ছিল, কারণ তার বিশ্বাসই হচ্ছিল না যে তার সাথে কি ঘটছে। আসিফ যখন বলল কি যে এটা আমার মেয়ে, আসিফের কথা কেউ বিশ্বাস করছিল না। আসিফ সবাইকে বলতে লাগলো যে এটা তার নিজের মেয়ে এবং সে এতদিন অমুক জায়গায় ছিল, 10 বছর পেরিয়ে গিয়েছে। আসিফের মা তখন আসিফকে ঘরে নিয়ে গেল এবং সেই মেয়েটাকে জামা কাপড় বদলে একটা কাপড় তাকে পরালো, কারণ দুজনেই ভিজে গিয়েছিল। আসিফ মনে মনে ভাবতে লাগলো তার সাথে কি ঘটেছে, সে আসলে কিছুই বুঝতে পারছে না। এরপর তারা রাত্রেবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। এখানে আসার পরে মেয়েটা একটা কথাও বলেনি। যখন তারা দুজনে ঘুমাতে গেল তখন সেই ছোট্ট মেয়েটা আসিফকে বলল কি যে, বাবা এরা কারা, আর আমরা কোথায় এসেছি, মা কোথায়? তখন আসিফ তার মেয়েকে বলতে লাগলো, আমরা আমাদের বাড়িতে এসেছি, আমরা আর কখনোই মায়ের কাছে ফিরে যাব না। তারপর তারা দুজন ঘুমিয়ে পড়ল। এর পরের দিন সকালবেলা যখন আসিফের চোখ খুলল তখন দেখলো তার মেয়ে তার পাশে নেই এবং সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তার মেয়েকে পাওয়া গেল না। আসিফ প্রায় পাগল প্রায় হয়ে গেল। আসিফের বাবা মা আসিফকে অনেকভাবে বোঝাতে লাগলো, কিন্তু সে কোনোভাবেই বুঝছিল না। আসিফ নির্ঘাত বুঝতে পেরেছে যে সেই পরীটা তার মেয়েকে নিয়ে গিয়েছে এবং এরপরে বেশ কিছুদিন সময় কেটে যায়, কিন্তু সেই মেয়েটা আর কখনোই আসে না। এরপরে আসিফ প্রায় পাগল হয়ে যায় এবং সে তার মেয়ের কথা সবসময় শুধু বিড়বিড় করতে থাকে। এই ঘটনার পরে আসিফকে তার বাবা মা অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছে, কিন্তু তার চিকিৎসা এখনো হয়নি এবং সে এখনো সেরকম ভাবে শুধুমাত্র তার মেয়ের কথা বলতে থাকে। হয়তো তার মেয়ে ছোট আছে বলে তার কাছে এখন আসে না, হয়তো বড় হলে সে মেয়েটা তার বাবার কাছে নিশ্চয়ই আসবে। আসিফের সেটাই বিশ্বাস এবং আসিফ সবসময় শুধু বলতে থাকে, আমার মেয়ে, আমার ছোট্ট সোনা, আমার কাছে আয়। আসিফের জীবনের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন। কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন, আর আপনার জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেটা আমাদেরকে লিখে জানান।